morning. Ah, okay.
পুনিত ম্যাম, Yes, sir. সময় আছে তো? Yes, yes, একদম। এখন ঠিক, কিন্তু দূরে রেখে আমি তখন একবার দেখি, তুমি পিপিটিটা জাস্ট একবার দেখিয়ে দিও। হ্যাঁ, ঠিক ঠিক। আশিস স্যার, দূর থেকে কিছুই দেখা যাচ্ছে না। হ্যাঁ, আমার কতদূর কি হবে জানি না। তবে আমরা দেখি জলের ভিডিওটা বোতল, চেয়ার, জলের বোতল, চেয়ার, টাওয়েল সব নিয়ে রেডি আমরা একদম, সব ঠিক হবে। গুড মর্নিং। গুড মর্নিং। দেখতে পাচ্ছি না তো। নিত্য নতুন morning, গেঞ্জি, sir. হ্যাঁ, নিত্য নতুন গেঞ্জি। অনেকদিন পরে মনে হচ্ছে কিছু একটা করছি তো, আজকে অতনু বাবুর সঙ্গে আজকে একটু করতে হবে না? হ্যাঁ, একদম। গুড মর্নিং স্যার। গুড মর্নিং। জলের বোতল টোতল সব রেডি একদম। দেখি শুরু করি। একটু গুটিয়ে নিন, ওটা ধরবে না। বাইসেপটা গুটিয়ে নিন, একটু টাইট হয়ে যাবে। ঠিক আছে, চলো। হ্যাঁ হ্যাঁ, আশিস বাবু, টাইম হয়ে গেছে। হ্যাঁ স্যার, আপনি টাইম রেডি? হয়ে যাচ্ছে। হ্যাঁ, ওকে। সুপ্রভাত। সুপ্রভাত জানাই আজকের এই কর্মশালায় যারা উপস্থিত আছেন প্রত্যেককে। একটা দারুণ সুন্দর সকালে আমরা বিগত দিনগুলোর মতন আজকেও আমাদের কর্মশালার বেসিক রেজিস্ট্যান্স এক্সারসাইজ এই শিরোনামে, মাফ করবেন যারা Sarfaraz Khan, please mute yourself. Everybody please একটু kindly mute এ রাখুন। Thank you. Sorry sir. ওকে, থ্যাংক ইউ। বেসিক রেজিস্ট্যান্স এক্সারসাইজ এই শিরোনামে আজকে আপনাদের সামনে একটু আলোচনা রাখবেন আমাদের বিভাগেরই আরেকজন অধ্যাপক ডক্টর অতনু ঘোষ। আমি অতনু বাবুকে অনুরোধ করছি দায়িত্ব নেবার জন্য। স্যার প্লিজ। গুড মর্নিং আশিস স্যার। মর্নিং মর্নিং। ভিডিও আসছে স্যার? হ্যালো, আচ্ছা, ওকে, ঠিক আছে স্যার। আসছে, একদম আসছে। গুড মর্নিং, গুড মর্নিং এভরিবডি। মাননীয় বিভাগীয় প্রধান, উপস্থিত বিভাগের অন্যান্য অধ্যাপক অধ্যাপিকাবৃন্দ, আমার স্নেহের ছাত্রছাত্রীরা এবং বিশ্ববিদ্যালয়ের অন্যান্য বিভাগের অধ্যাপক অধ্যাপিকাবৃন্দ এবং বিভিন্ন আধিকারিক বৃন্দ, আমাদের এই যে 21 দিন ব্যাপী যাদবপুর বিশ্ববিদ্যালয়ের শারীর শিক্ষা বিভাগের উদ্যোগে যে কর্মশালার আয়োজন করা হয়েছে সেখানে উপস্থিত থাকার জন্য আন্তরিকভাবে প্রত্যেকের কাছে আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। বিভিন্ন দিন আমাদের বিভিন্ন মাস্টারমশাইরা বিভিন্ন দিক আপনাদের সামনে তুলে ধরেছেন। আজকে আমি আপনাদের সামনে যে বিষয়টি উপস্থাপন করব সেটি হচ্ছে রেজিস্ট্যান্স এক্সারসাইজ। আমি পুনিত ম্যামকে বলবো স্লাইডটা শেয়ার করার জন্য। আমরা সকলেই জানি এই যে অতিমারির মধ্য দিয়ে আমরা যাচ্ছি, সেখানে আমাদের যেটা উদ্যোগ সেটা হচ্ছে কিভাবে আমরা ঘরের মধ্যে থেকেও আমরা আমাদের ইমিউনিটি পাওয়ার বাড়িয়ে নিতে পারি এবং আমাদের শারীরিক সক্ষমতার কিছুটা উন্নতি করতে পারি ফিজিক্যাল অ্যাক্টিভিটির মধ্য দিয়ে, এবং এই অতিমারির সময় নিজেদেরকে সুস্থ রাখতে পারি। নেক্সট পুনিত ম্যাম, আমি আমার এই টোটাল অংশটাকে আজকের সেশনটাকে দুটো ভাগে ভাগ করেছি। একটা হচ্ছে যে বেসিক কনসেপ্ট, আর একটা হচ্ছে যে আপনাদের যে প্র্যাকটিক্যাল অ্যাসপেক্টস। নেক্সট, অর্থাৎ রেজিস্ট্যান্স এক্সারসাইজ এটা জানার আগে এই যে অবস্থা, এই যে কোভিড, দেখুন ফিজিক্যাল অ্যাক্টিভিটি, সোশ্যাল ইন্টারাকশন, মেন্টাল হেলথ এর মাঝে ঢুকে গিয়ে এমন একটা ডিস্টেন্স তৈরি করেছে যার ফলে আগে ফিজিক্যাল অ্যাক্টিভিটি করলে সোশ্যাল ইন্টারাকশন হতো, নিজের স্বাস্থ্য ভালো থাকতো, মনের দিক থেকে ভালো থাকতাম। এখন এই কোভিড আমাদের এই তিন দিকে ঠেলে দিয়েছে। তার জন্য ঘরে বসেই আমরা প্রয়াস চালাচ্ছি কি করে এই অবস্থার সঙ্গে মানিয়ে নেব। নেক্সট, রেজিস্ট্যান্স এক্সারসাইজ। রেজিস্ট্যান্স এক্সারসাইজ এটাকে সামহাউ স্ট্রেংথ এক্সারসাইজ বা স্ট্রেংথ ট্রেনিং, রেজিস্ট্যান্স ট্রেনিংকে আমরা স্ট্রেংথ ট্রেনিং বলে থাকি। এটা হচ্ছে যে কোনো
এক্সটার্নাল অপোজিং ফোর্স যেখানে রেজিস্ট্যান্স হিসাবে কাজ করে, সেইটাকে নিয়ে আমরা যখন কাজ করব সেটাকেই বলছি রেজিস্ট্যান্স এক্সারসাইজ। এই রেজিস্ট্যান্স এক্সারসাইজ মূলত আমাদের ফিজিক্যাল ফিটনেসের যে কম্পোনেন্ট স্ট্রেংথ এন্ডিউরেন্স বাড়াতে সাহায্য করে, এছাড়াও আমাদের স্কেলিটাল মাসলের সাইজটাও বৃদ্ধি পায় নিয়মিত রেজিস্ট্যান্স এক্সারসাইজ করলে। নেক্সট, বিভিন্ন গবেষণা থেকে প্রমাণিত হয়েছে যে রেজিস্ট্যান্স এক্সারসাইজ করার ফলে আমাদের যেমন পেশির মাসকুলার সাইজ অফ দ্য স্কেলেটাল মাসল যেমন বৃদ্ধি পায়, তেমনি কার্ডিওভাস্কুলার সিস্টেমের উপরও গুরুত্বপূর্ণ প্রভাব পড়ে, তা আমরা গবেষণা থেকে জানতে পেরেছি। নেক্সট, আমরা বিভিন্ন ভাবে এই রেজিস্ট্যান্স এক্সারসাইজ করতে পারি। তার মধ্যে একটা হচ্ছে ওন বডি ওয়েট নিয়ে করতে পারি, ওয়েট প্লেটস, ডাম্বেল এগুলো নিয়ে করতে পারি। এছাড়া বিভিন্ন রেজিস্ট্যান্স ব্যান্ড পাওয়া যায়, সেগুলো নিয়ে করতে পারি। মেডিসিন বল নিয়ে করতে পারি। এছাড়া আমরা মাল্টি জিমে গিয়ে কিন্তু আমরা এই রেজিস্ট্যান্স এক্সারসাইজ বা রেজিস্ট্যান্স ট্রেনিং আমরা করতে পারি। কিন্তু আজকে আমরা মূলত যে বিষয়টায় জোর দেবো, যে ঘরে বসে কিভাবে নিজের ওয়েট নিয়ে বা হাতের কাছে যে সামগ্রী আছে সেগুলোকে নিয়ে আমরা এই এক্সারসাইজটা করতে পারি। নেক্সট, সাধারণত এক্সারসাইজ করার আগে আমাদের কতগুলো নীতি মেনে নিতে হবে, যেগুলো আমাদের জানা দরকার। যেমন আমরা বলি ওভারলোডের নীতি, সেট প্রিন্সিপল বা স্পেসিফিক অ্যাডাপ্টেশন টু ইম্পোজ ডিমান্ড, স্পেসিফিসিটি প্রিন্সিপলস এবং রিভার্সিটি প্রিন্সিপলস। অর্থাৎ আমার যেটুকু ক্ষমতা তার থেকে অতিরিক্ত কিছুটা নিয়ে আমাকে কাজ করতে হবে, যাতে করে মেটাবলিক যেটা চেঞ্জ হতে পারে তার জন্য একটু অতিরিক্ত বোঝা নিয়ে আমায় কাজটা করতে হবে। তেমনি হচ্ছে নির্দিষ্ট পেশির জন্য আমি কাজটা শক্তি বৃদ্ধি করতে চাইছি, সেই পেশির জন্য আমাকে নির্দিষ্ট ব্যায়াম চয়ন করতে হবে এবং সেগুলো অনুশীলন করতে হবে। রিভার্সিবিলিটি অর্থাৎ অ্যাগনিস্ট এবং অ্যান্টাগনিস্ট, এই যে পেশি আছে সহযোগী এবং বিপরীতধর্মী পেশি, এই সহযোগী এবং বিপরীতধর্মী পেশির নিয়মিত ব্যায়াম করতে হবে। অর্থাৎ আমি যদি বাইসেপস পেশির ব্যায়াম করি তাহলে আমাকে পরবর্তীতে ট্রাইসেপস পেশির ব্যায়াম করতে হবে। নেক্সট, এই নীতিগুলো মেনে আমরা চলবো। এখানে দেখুন কিছু রেজিস্ট্যান্স এক্সারসাইজের কিছু বেনিফিটের কথা এখানে আমরা উল্লেখ করেছি। এখানে দেখুন রেজিস্ট্যান্স এক্সারসাইজ করার ফলে যে যে জিনিসগুলো হয়, সাধারণত আমাদের যে অস্টিওপোরোসিস বলুন, স্ট্রেস বলুন, এগুলো আমরা কমাতে পারি। যে এছাড়াও বিভিন্ন যে কার্ডিও রেসপিরেটরি সিস্টেম ডেভেলপ করে, মাসকুলার হেলথ ডেভেলপ করে, বোন হেলথ ডেভেলপ করে, এই সমস্ত বিষয়গুলো কিন্তু করে। অর্থাৎ একদিকে যেমন এই কিছু কিছু রিস্ক আমরা কমিয়ে নিতে পারি, অন্যদিকে সুস্বাস্থ্যের জন্য এমন এমন কিছু বিষয় যেগুলো নিয়মিত রেজিস্ট্যান্স ট্রেনিং করলে আমরা সেগুলোর উন্নতি ঘটাতে পারি। নেক্সট, তবে এই রেজিস্ট্যান্স ট্রেনিং করার আগে আমাদেরকে মূলত কিছু নিরাপত্তামূলক ব্যবস্থা অবলম্বন করতে হবে। এই যে নিরাপত্তামূলক ব্যবস্থা, যে প্রথম যে নিরাপত্তামূলক ব্যবস্থা সেটা হচ্ছে যে আমাদের কোনো হেলথ রিস্ক আছে কিনা সেটা আগে আইডেন্টিফাই করে নেওয়া দরকার। অর্থাৎ আমার কোথাও কোনো ইনজুরি আছে কিনা এই সংক্রান্ত বিষয়ে একটা যথেষ্ট বা পর্যাপ্ত ইনফরমেশন কিন্তু থাকা দরকার। 2 নম্বর হচ্ছে এই রেজিস্ট্যান্স এক্সারসাইজ করার ক্ষেত্রে আমাদের যেটা করতে হয় যে আমরা একটা গুড পশ্চার মেনটেন করার চেষ্টা করি। অর্থাৎ ব্যাড পশ্চার মেনটেন করে বেশি ওয়েট তোলার থেকে গুড পশ্চার মেনটেন করে যদি আমরা কম ওয়েট তুলি সেটা আমাদের ক্ষেত্রে অনেকটা ভালো। এবং আমরা যখন কোনো প্র্যাকটিস করব তখন কোনো একজন এক্সপার্টের তত্ত্বাবধানে বা তার নির্দেশ মতো আমরা যদি করি তাহলে দেখা যায় আমাদের ইনজুরির প্রবণতা খুব একটা থাকবে না। কারণ এক্ষেত্রে যেহেতু এখন আমরা অল্প ওয়েট নিয়ে করবো, যখন আমরা বেশি ওয়েট নিয়ে করবো না হলে চোটাঘাতের সম্ভাবনা থাকতে পারে। অতএব এই নীতিগুলো মেনে আমাদের কিন্তু রেজিস্ট্যান্স এক্সারসাইজ করতে হবে। নেক্সট, এবার আমরা চলে আসবো আমাদের পরবর্তী পর্যায়ে, যে পর্যায়ে আমরা হাতে কলমে করে দেখবো যে রেজিস্ট্যান্স এক্সারসাইজ কিভাবে আমরা করতে পারি হাতের কাছের প্রয়োজনীয় সামগ্রীগুলো নিয়ে। আমরা আমাদের পরবর্তী পর্যায়ে চলে আসছি। স্টপ করুন পিপিটি, স্লাইড শেয়ার স্টপ করে দেবেন। ভিজিবল? Visible, sir. প্রথমে আমরা রেজিস্ট্যান্স এক্সারসাইজ করতে গেলে আমরা প্রথমে একটু ওয়ার্ম আপ করে নেব। অর্থাৎ এই ওয়ার্ম আপের মধ্য দিয়ে আমরা একটু শরীরের টেম্পারেচার বাড়িয়ে নেব এবং আমাদের জয়েন্টগুলো মোবিলিটি আমরা কিছুটা বাড়িয়ে নেব। অতএব চলুন আমরা শুরু করি ওয়ার্ম আপ। আমরা ওয়ার্ম আপ করবো এবং মূলত
ওয়ার্ম আপের ক্ষেত্রে দেখবেন আমরা অনেকগুলো স্টেপ ফলো করি। যেমন প্রথম স্টেপ করি জগিং, করি আপনার লুজনিং এক্সারসাইজ বা সাফিং এক্সারসাইজ, স্ট্রাইডিং, স্ট্রেচিং, স্পিনিং। কিন্তু এখানে তো আমাদের সেটা করা সম্ভব না, অল্প জায়গায় আমরা মূলত স্ট্রেচিং এর মধ্যে দিয়ে ওয়ার্মিং আপ। প্রথমে হচ্ছে অন স্পট আমরা করবো জগিং। সেক্ষেত্রে কি করবে, সেক্ষেত্রে শুধুমাত্র আপনার পায়ে আপনার পুরোটা মাটিতে থেকে থাকবে, একটা পায়ে একটা পুরো পা থাকবে, একটা পায়ে পুরো থেকে থাকবে, হিলটা উঠবে। যখন এই পাটা করবে পরের পায়ে পুরোটা থেকে থাকবে, হিলটা উঠবে এবং সাথে সাথে 1 2 4 5 9 10 11 12 স্যার একটু কাছে চলে আসুন, মেবি ডিস্টেন্স একটু বেশি আছে বলে সাউন্ডটা একটু কম কম করে আসছে বা ক্র্যাক করছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এবার দেখুন আমরা আমি ধরে বলছি, আমরা এরপর যেটা করব, আমরা এখানে অন স্পট যেটা জগিং করলাম, এরপর আমরা যেটা করব স্পট মার্চ। স্পট মার্চ যদি করেন কিচ্ছু না, যদি মার্চিং করেন লেফট রাইট যেরকম মার্চিং করেন মার্চটাই করুন। 1 2 1 1 2 1 1 2 1 1 2 1 1 2 1 স্টপ। নেক্সট আমরা যেটা করব অন স্পট জগ। তাহলে আবার বললাম 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20। ওকে, দেন আমরা কি করবো, যেখানে দাঁড়িয়ে আছি এখান থেকে আমরা ডান দিকে যাব, সাথে সাথে হাতটাকে স্ট্রেট করবো, আবার কাছে আসবো, হাত নামিয়ে দেবো, আবার বাম দিকে যাবো, স্ট্রেট করবো, আবার হাত নামিয়ে দেবো। ওকে, স্টার্ট করবো। 1 2 1 2 1 2 1 2 1 2। এবার এটাকে একটু ফাস্ট করবো। 1 1 1 1। এভাবে করতে পারে, পরপর আপনি কাউন্ট করতে পারেন আপনার সুবিধা মতো। এই কাউন্ট কিছু না, শুধু সাইডে যাবো, হাত করবো, সাইডে যাবো, হাত করবো, সাইডে যাবো, হাত করবো, এইভাবে আমরা করতে পারি। আবার আমরা করবো অন স্পট জগ হচ্ছে, অন স্পট জগ। দেন কিছুই না, পাশে যাবো, হাত উপরে তুলবো, আমরা পাশে যাবো, হাত উপরে, আবার ফিরে যাবে, আবার পাশে যাবো, হাত উপরে তুলবো। এভাবে আমরা করতে থাকি। নিন আপনারা শুরু করুন আমার সাথে। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15। Okay, now spot jogging, on spot jog করবো, on spot। এরপর কি করবো, এরপর আমরা হাত সামনে নিয়ে যাবো, সামনে নিয়ে যে হাতটাকে যখন টানবো, তখন সাথে সাথে পিছনে একটা পা তুলবো। ওকে, তাহলে দেখুন আমরা প্রথমে হাতটা সামনে নিয়ে যাচ্ছি, এবার হাত যখন টানছি তখন পা পিছনে হচ্ছে, হাত যখন টানছি পা তখন পিছনে, এইভাবে করবো। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20। না, আবার অন স্পট একটু জগ করে অন স্পট। এরপর এখান থেকে যেটা করবো, আমরা সাইডের দিকে গিয়ে হাতটা সিম্পল। এখন কিন্তু আমরা ফুল স্ট্রেচ করব না, প্রথমের দিকে কিন্তু আমরা ফুল স্ট্রেচ করব না, আমরা এগুলো লুজনিং এক্সারসাইজ করছি। অতএব 1 2 3 4, পিছনের পা বেন্ড করে দিন, সামনের পাটা সোজা রাখুন, পিছনের পা বেন্ড করুন।
পিছনের পাটা বেন্ড হবে, তাহলে ফুল স্ট্রেচ হচ্ছে না। 1 2 3 4 5 6 7 8 9 10 নেক্সট সামনে ঝুঁকবো, পিছনে আসবো, সামনে ঝুঁকবো, অল্প 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 পরিমাণ যাবো, হালকা পিছনে আসবো, অল্প যাবো, পিছনে আসবো, অল্প যাবো, সরলাম। এখান থেকে শুধু হাতটা এদিকে অল্প, হাতটা অল্প টানবো, আর হাতটা উল্টো দিকে নিয়ে যাবো, তাহলে একই সাথে দুটো হয়ে যাবে। 1 2 3 4 5 6 7 8 9 10। ওকে, রিল্যাক্স। এবার আমরা হালকা শুধু একটু আমরা বিভিন্ন স্ট্রেচিং করে নেব। গতকাল পাপান বাবু যেমন বলেছেন সেই মতো করে আমরা স্ট্রেচিং, আপনারা বসবেন না, দাঁড়িয়ে থাকুন। সিম্পল, আমি হাত দিয়ে মাথা ফেলার চেষ্টা করব, মাথা দিয়ে হাতটা ফেলার চেষ্টা করব। চেঞ্জ 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 চেঞ্জ। এরপর আসবো আমরা আপনার শোল্ডারে আসবো, এখানটা এবারে ফুল স্ট্রেচ করবো, ফুল স্ট্রেচ, ফুল পিছন দিকে নিয়ে যাব, আগের অবস্থান, পিছন দিকে নিয়ে গেলাম, আগের অবস্থান, আবার পিছন দিকে নিয়ে যাচ্ছি, আগের অবস্থায় ফিরছি, পিছন দিকে নিয়ে যাচ্ছি, আগের অবস্থায় ফিরছি। এবার সাইডে স্ট্রেচ যখন করবো, দেখুন হাতটা বাড়ানোর চেষ্টা করবো, স্ট্রেট রাখতে, এখানে ফুল স্ট্রেচ করবো, চেঞ্জ, ফুল স্ট্রেচ, চেঞ্জ চেঞ্জ। ব্যাস, এবার হিল রেজ করে নিই। ওকে, ঠিক আছে, ওয়ার্ম আপ হয়েছি। এরপর আমরা যে বিষয়টা আসবো, আজকের যে মূল আলোচ্য বিষয় রেজিস্ট্যান্স এক্সারসাইজ, আমরা ওয়ার্ম আপ করে নিয়েছি, এরপর আমরা রেজিস্ট্যান্স এক্সারসাইজ আসবো। এটা করতে গেলে প্রথমেই যেটা বলি, আমরা হাতের কাছে যে ধরুন জলের যে বোতল পেয়েছি, এই জলের বোতল নিয়েই আমরা এটা করবো। প্রথমে আমি একদম হাত বরাবর পাগুলোকে রেখে দাঁড়ালাম, এরপর আমার হাত এর গোড়া চেষ্টা করবো পেটের কাছের দিকে রাখতে। এইখান থেকে সিম্পল আমরা বাইসেপস কার্ল করবো, আপনারা আমার সাথে করবেন। 1 2 3 4 5। এক্ষেত্রে দেখবেন আমাদের বাইসেপস পেশির জন্য করছি বাইসেপস কার্ল। এক্ষেত্রে শুধু একটা জিনিস মাথায় রাখবেন, যখন নামছে তখন শরীরটা নিচে নামিয়ে দেবেন না, একদম স্পাইন ইরেক্ট থাকবে। ওকে, এবার এটাকে আমরা একটু অন্যভাবে করতে, এটাকেই যদি আমরা করি, আপনার যে হ্যামার কার্ল যদি করি, আপনি যেভাবে মারি, আপনার আপনি যেভাবে সেইভাবে যদি করি, তাহলে হাতটা এরকম ধরেছি, এখান থেকে ধরুন আসছি 1 2 3 4 5 6 7 8 9 10। নেক্সট, এবার এটাকেই আমরা এখান থেকে বোথ হ্যান্ড করতে, আমরা একটা জিনিস করি, আমি হয়তো পরপর দেখবেন বাইসেপ এগুলো করে যাচ্ছি, কিন্তু আমরা যখন করবো এর মধ্যে থেকে যে সিলেক্টিভ গুলোকে বেছে নিয়ে আমরা বলেছিলাম যে রিভার্সিবিলিটি, অর্থাৎ যদি বাইসেপস এর করি তাহলে বাইসেপস এর করবো, সেই এক্সারসাইজ গুলো আমরা সেই মতো করে সিলেক্ট করে সেই সিকোয়েন্সে আমরা প্র্যাকটিস করি। এইবার এখানে দেখুন এটাকেই শুধু আমরা চেঞ্জ করছি বোথ হ্যান্ডে। 1 2 3 4 5 6 7 8 9 10। এটা করলাম। এরপর যেটা করতে পারি,
আমরা কার্ল করব, কার্ল করার সাথে সাথে আমরা আসবো, আপনাকে আবার একটু টুইস্ট করবো আবার নিচে। এটা দেখুন, 1 আপনার ঘুরলো, আবার সোজা হলো, আবার নিচে নামলো, এইভাবে করবো। তাই ধরুন একটা করে হাতে আমরা 5 বার করে 1 2 3 4 5 6 7 8 9 10। আমরা কি করলাম, আমরা দেখুন এখান থেকে হাতটাকে নিয়ে এলাম, হাত ঘুরলো, এই অবস্থায় এটাকে আমরা আবার হাতটাকে ঘুরিয়ে আমরা নিচের দিকে নামালাম। আমি যেহেতু প্লেন নিয়ে আসছিলাম, এখন একটুখানি আমরা এখান থেকে ভ্যারিয়েশন নিলাম, ঠিক কিনা, রিস্টটাকে আমরা ঘুরিয়ে দিলাম, আবার রিস্টটাকে আমরা সোজা করে তারপর ওখান থেকে যেরকম আমরা টানা রেখেছিলাম ঠিক সেইভাবেই আমরা। এরপর যেটা আমরা করতে পারি যে আমরা একটুখানি দুটো পাকে সামান্য একটুখানি এই করে দাঁড়াবো, দাঁড়াবো, এই দাঁড়িয়েছি। এরপর আমরা এখান থেকে বেন্ড, আমরা বেন্ড হয়েছি, এখান থেকে যেটা করতে পারি আমরা এখানে বেন্ড হয়ে আমি এইটাকেই আবার অন্য একটা ভ্যারিয়েশন করি। 2 3 4 5 6 7 8 9 10। এখান থেকে আমরা এটাকে এবার অন্যভাবে করতে পারি। এখানে রেখেছি 1 3 4 5 6 7 8 9 10। এটা আমরা এখানে করলাম, একটু রিল্যাক্স করে নিই। এরপর যে বিষয়টা আমরা আসবো সেটা ধরুন আমরা এখান থেকে হালকা করে আমরা একটু বেন্ড হলাম, এখানে রেখেছি, আপার বডিটা স্ট্রেট রাখবো, আপার বডিটাকে স্ট্রেট রেখেছি, আপার বডিটাকে স্ট্রেট রেখে এইখান থেকে আমরা এটা করবো 1 2 3 4 5 6 7 8 9 10। এটা করলাম। এবার এটাই আমরা উল্টো দিকে ঘুরে দিয়ে করতে পারি। এখানে পিছনের পাটা হালকা স্ট্রেট করলাম, সামনের পা বেন্ড করেছি, এইখানে রেখেছি, এখান থেকে করুন 1 2 3। শুধু আপার বডিটাকে মনে রাখবেন, আপার বডিটাকে স্ট্রেট রাখার চেষ্টা করবেন। 4 5 6 7 8 9 10। আগের অবস্থায় ফিরলাম, এই অবস্থায় ফিরে এইবার যদি আমরা ধরুন এতক্ষণ যেটা করলাম বেশিরভাগই আমরা মূলত বাইসেপস এর উপর দিয়ে গেলাম। এরপর ধরুন আমরা কিছুই না, সিম্পল জলের বোতলগুলোকে ওপরে তুলেছি বা সিম্পল তুলেছি, ওপরে রেখেছি। দেখুন ওপরে রেখে আপনি যেটা করবেন, এটা ঘুরিয়ে দেন, হাতটাকে শোল্ডারটাকে শুধু ঘুরিয়ে দেবেন, ছিল সামনাসামনি, এখান থেকে আমরা এই জায়গায় ঘোরাবো। এইটা আমরা 10 বার করবো। শুরু করি, হাত রাখলাম এখানে, 1 2 3
4, 5, 6, 7, 8, 9, 10 এটা করলাম এবং এটা সবসময় জাস্ট মাথার উপর রাখতে এই জায়গায় থাকবে। প্রথম যখন নেমে যাবে চেষ্টা করব এই পশ্চারটা আমরা মেনটেন করার চেষ্টা করব। উপরে থাকলো এই শুধু ঘুরিয়ে দিলাম, চেষ্টাকে এক্সপ্যান্ড করলাম। এরপর কিছুই না, আমি একটু লাঞ্জিং পজিশন করলাম সামনে পা দিয়ে। এইখান থেকে দিয়ে কিছুই না, শুধু হাতগুলো পাশে আমি দিলাম। দেখুন এইখানে ছিল, এইখান থেকে নিয়ে যাবো 5, 3, 4, 5, 6, 7, 8, 9, 10 এটা করলাম। এরপর যেটা আমরা করতে পারি সেটা হচ্ছে যে হাতটা তুললাম, আমরা এখানে রেখেছি। এখান থেকে এই হাত রাখার পর শুধু এটাকেই আমরা পিছন দিকে নাও, এটা করলে হবে। তোমরা একবার করি, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10 এবং দেখবেন চেষ্টা করবো আমরা এটাকে এই কান বরাবর রাখতে। মানে প্রথমের দিকে হয়তো একটু বেরিয়ে যাবে, কিন্তু আমরা এই রাখছি একদম 1, 2, 3, 4 এইভাবে এটাকে করার চেষ্টা করি। প্রথম হয়তো অনুযায়ী একটু সরতে পারে, কিন্তু এইভাবে আমরা করার চেষ্টা করি। এরপর আমরা যেটা বলেছিলাম, দেখুন সিম্পল, বাঁ পাটাকে ছোট্ট করে শুধু সামনে দিই, বাঁ পাটা সামনে দিলাম, ডান পা ভাঁজ আছে, বাঁ পাটা পুরো স্ট্রেট, মানে বডি ওয়েট কিন্তু আমার পিছনের পা মানে ডান পায়ের উপর রেখেছি। এইখান থেকে কিছুই না, একটা হাত যেমন আমার এখানে রেখেছি বেন্ড করে, তেমনি এই হাতটাকে শুধু ট্রাইসেপসের জন্য এটাকে শুধু পিছন দিকে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10 এবার চেঞ্জ করে নেবো আমরা। ডান পা সামনে দিলাম, বাঁ পা পিছনে রাখলাম, এরকম করে আসছি। পুরো বডিগুলো কিন্তু আমার পিছনের পায়ে এটা রেখেছি। এইটা এখান থেকে শুধু এলবো বেন্ড ছিল, এটাকে এলবো রেখে শুধু পিছনে নিয়ে যাচ্ছি, আর কিচ্ছু করি না। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10 এরপর যেটা হতে পারে যে আমরা ধরুন এই অবস্থাতেই আগে যেটা ছিলাম, বাম পা সামনে ডান পা পিছনে, এইখান থেকে এসে আমরা যেটা করবো, হাতটা এখানে এগুলো পাশে ছিল, জলের বোতল নিয়ে ওয়েট গুলো নিয়েছিলাম পাশে। এরপর এইখান থেকে হাতটাকে ফুল স্টেপ 1, 2, 3, 4, 5 হলো। এরপর চেঞ্জ করে নিন, আবার সামনের পাশে পিছনের পা হালকা বেন্ড থাকবে, পিছনের পা হালকা বেন্ড, এই অবস্থায় বডি ওয়েট পিছনের পায়ে, সামনে থেকে এটা একটু সোজা রাখার চেষ্টা করবে। 1, 2, 3, 4, 5 রিল্যাক্স। এই অবস্থায় এলাম। এরপর আমরা আগের দিন বলেছিলাম যে আপনাদেরকে যে হয়তো ব্যাগ নিয়ে, হাতের কাছে ধরুন আমার ব্যাগ আছে, সেক্ষেত্রে ব্যাগ নিয়েও এক্সারসাইজ আমরা করতে পারি। যেমন ধরুন আমরা যেটাকে বলি যে ট্রাইসেপস এক্সটেনশন, এবং পরেরটা আমরা তারপরে আপরাইট রো, এই জাতীয়। এই গামছা আছে, এই হচ্ছে আপনার ব্যাগ। আপনি আপনার সুবিধা মতো একটা ওয়েট ব্যাগে রাখলেন, এবং এই যে পিঠে যেখান দিয়ে আপনি নেন সেই জায়গার মধ্যে দিয়ে আপনার
রাখলেন, রেখে এইবার আপনি হাত দিয়ে ভাঁজগুলো আপনার সুবিধা মতো ভাঁজ করে নিন। এটা কি করবো, দুটো হাতকে শুধু এমন জায়গায় রাখবো, শুধু একটা জিনিস মনে রাখবেন এক্ষেত্রে, হাত কিন্তু এরকম স্ট্রেট থাকবে। অর্থাৎ দাঁড়িয়েছি যখন দেখুন দুটো পায়ের মাঝে গ্যাপ রেখে দাঁড়িয়েছি, শোল্ডার বরাবর আছে, সামনে আসে, হাত কিন্তু শক্ত করে ধরে শক্ত করে ধরে রাখবো হয়েছে। এইখান থেকে আমরা চলুন শুরু করা যাক, ওপর দিকে তুলবো, 1 2, হাতটা কিন্তু এই সাইডে টান টান রাখবো, গামছাটা কিন্তু একদম টান করে ধরে রাখবো, লুজ রাখবো না। ওকে, 3 4 5 6 7 8 9 10 11। এইটা আমরা সামনের দিকে রাখলাম। এরপর আমরা এটাকেই পিছনে দিয়ে করে নিচ্ছি। এবার কি করবেন, এই ব্যাগের মধ্যে আপনি আপনার এটাকে ডিগ্রি অফ ডিফিকাল্টি আমরা কি করে বাড়াতে পারি, যেমন আমরা ডিক্টেশন করতে পারি, বাড়িয়ে দিতে পারি, এবং করতে পারি বইয়ের পরিমাণটা বাড়িয়ে দিতে পারি। এই ব্যাগে ধরুন একটা বই আছে, আপনি আপনার সুবিধার মতো যদি একটা বই নিয়ে না পারেন তাহলে খালি ব্যাগটা নিয়ে ওঠানামা করলেন, যদি সেটা পারেন তাহলে একটা বই নিলেন, তারপর সেটা যখন পাচ্ছে আবার বই নিয়ে নেন। এইভাবে আস্তে আস্তে আমরা কিন্তু বাধা এটাকে বাড়িয়ে আমরা এই ধরনের এক্সারসাইজ করব। এরপর এটাকে আমরা পিছন দিকে রাখবো, একই জিনিস পিছন দিকে রাখলাম, পিছন দিকে রেখে একটু স্ট্রেট করে নেব, হাত একদম সোজা থাকবে, হাত এরকম স্ট্রেট থাকলো, হয়েছে, পাশে থাকবে এবং টান টান অবস্থায় থাকবে। এইখান থেকে আমরা হাতটাকে স্ট্রেট ওপর দিকে তুলবো, স্ট্রেট আমরা হাতটাকে এই হাত স্ট্রেট এবং টান টান অবস্থায় থাকবে, হাত স্ট্রেট এবং টান টান অবস্থায়। আবার এখান থেকে তুলছি 2 3 4 5 6। এইখানে কিন্তু হাতটা টান টান করে রাখবে, 7। এই যে উপরে যেমন গেল হাত টান, 8 9 10। দেখুন এইভাবে আমরা হাতের কাছে যে সরঞ্জাম আছে এই সরঞ্জাম দিয়েও আমরা কিন্তু কোনো কাজ করতে পারলাম। তাহলে এতক্ষণ আমরা এক্সারসাইজ গুলো করলাম, আমরা যখন রেজিস্ট্যান্স ট্রেনিং বা এই জাতীয় এক্সারসাইজ করি, মূলত আমরা যখন রেজিস্ট্যান্স এক্সারসাইজ যেগুলো করি, আমরা মূলত যেটা করি 3টে পার্টে আমরা ভেঙে নিই। একটা করি আপনার আপার বডি, একটা করি কোর এবং লোয়ার বডি, এইগুলোর জন্য এক্সারসাইজ করি। এবং কিছু কিছু এক্সারসাইজ থাকে যেগুলো আপনার আপার বডি এবং লোয়ার বডি কোর একই সঙ্গে কাজ হতে পারে এমন কিছু এক্সারসাইজ থাকে। এরপর আমরা যেটা আসবো সেটা হচ্ছে আপনার কোর মাসলস এর জন্য এক্সারসাইজে আসবো। আমার কথা কি শোনা যাচ্ছে? হ্যালো, শোনা যাচ্ছে স্যার। ঠিক আছে, চালিয়ে যাও। ওকে। এইটা আসার আগে আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা পুশ আপে যাব।
পুশ আপ যখন করবো, সরি, এই পুশ আপও আমরা ধরি যখন লোয়ার বা অ্যাবডোমেনে যাবো বা কোর মাসল যেখানে যাবো, সেখানে যাওয়ার আগেও আমরা পুশ আপ করে নিতে পারি। তবে এই পুশ আপ আমি বলি যে সাধারণত যারা আপনার একটু বেশি বয়স আপনাদের, তাই পুশ আপটা করবেন না। আমাদের যে ছেলেমেয়েরা আছে বিপিএড এ, তারা করুন। আমি আপনাদের জন্য ওয়ালে কিভাবে পুশ আপ করতে পারি সেইটা আমি একটু দেখাবো। আমি জাস্ট এই পুশ আপটা একটু দেখিয়ে দিলাম। পুশ আপ কিছুই না, দুটো হাতকে আমরা এরকম পাশে রাখলাম, তো হাত শুধু উপর রাখলাম, আমরা এখান থেকে বডিটাকে তুললাম, স্ট্রেট করলাম, 1 2 3 4 5 6 7 8 9 10। এবার এটাই ধরুন সবাই হয়তো করতে পারছেন না পুশ-আপটা, সেক্ষেত্রে আমি বলি যে এইটার জন্য আপনি দেয়ালের সাহায্য নিয়ে হাত রাখুন দেওয়ালে, চেস্ট বরাবর দেওয়ালে হাত রাখলেন, একটু পিছনের দিকে আসুন, এইখান থেকে আপনি এবার প্রেস করুন 1 2 3 4 5 6। এক্ষেত্রে এই পশ্চারটা মেনটেন করার চেষ্টা করবেন। 6 7 8 9 10। এটা আবার হতে পারে ধরুন আমরা উল্টো দিকে চেয়ারের সাপোর্ট নিয়ে আবার করতে পারি। সেগুলো আমরা আসছি পরে, হয়তো দু একটা ভাই আসবো। এরপর আমরা যে এক্সারসাইজে আসবো সেটা হচ্ছে আপনার কোর মাসলসের জন্য। ধরুন 3টে ভাগ করেছি, একটা হচ্ছে আপার পার্টের জন্য, একটা হচ্ছে কোর মাসলস গ্রুপের জন্য, এবং একটা হচ্ছে লোয়ার পার্টের জন্য। কোন ধরনের এক্সারসাইজ আমরা করবো, এরপরে আমরা যেটা আসবো সেটাই ধরুন করি প্ল্যাঙ্ক। আমি এখানে গেলাম, বসলাম, এখানে বসার পর একটু রিল্যাক্স করে নিন। এবার দেখুন পা পাশে নিয়ে যান, হাতটা পাশে রাখুন, হাত পাশে রইল। এইখান থেকে আমরা সাইড প্ল্যাঙ্ক করবো। এইখান থেকে এই এলবোর ওপর এবং পায়ে, একটা পা অন্য পায়ের উপরে রাখুন, এবং এইখান থেকে আমরা এই শরীরটাকে উপরে তুলে ধরাবো। 1 2 3 4 5। রিল্যাক্স। এটা করলাম। এটা করার পর আবার আমরা ওখান থেকে যাচ্ছি। 1 2 3 4 5। রিল্যাক্স। আরেকবার করবো। 1 2 3 4 5। এবার এটা মনে হয় আপনার পুরো পাটা ছড়িয়ে রেখে করতে অসুবিধে হচ্ছে, সেক্ষেত্রে আপনি পাটাকে ভাঁজ করে নিন। যেখানে পাটা স্ট্রেট ছিল, পাটাকে ভাঁজ করে নিন। পাটাকে ভাঁজ করে নিয়েও কিন্তু আমরা ডিগ্রি অফ ডিফিকাল্টি কমিয়ে দিয়ে আমরা করতে পারি। পা ভাঁজ করলাম, পা আমরা ভাঁজ করলাম, রেখেছি। এখান থেকে আমরা এবার তোলার চেষ্টা করি। 1 2 3। রিল্যাক্স। 1 2 3। রিল্যাক্স। আরেকবার করবো। 1 2 3। রিল্যাক্স। এবার এইটাই আমরা সাইডটা চেঞ্জ করে নেব। বাম দিক করলাম, এবার ডান দিকে করবো। একই রকম ভাবে এলবোর করে এলাম, এখান থেকে এলাম, পাটা ছড়ালাম, এলবো, এবং একটু ডান দিকে ঘুরেছি। ডান পায়ে শুধু কাজ থাকবে, বাকি অংশটা শরীর থেকে উপরে থাকবে। এখানটায় 1 2 3। রিল্যাক্স। আমরা 3 টাইমস করবো। 1 2
three, relax. Again, 1, 2, 3, relax. আমরা করলাম। এবার কি আগে যেমন আমরা হাঁটু ভাগ করেছিলাম, আমরা ভাগ করে গেলাম, আমরা ভাগ করে নিয়ে এইবার আমরা করছি হাঁটু এবং হাত কোণের উপর ভর দিয়ে শরীরটা রাখার চেষ্টা করছি। Relax. এরপর আবার যেটা আসবে একই রকম ভাবে relax. আরেকবার রিল্যাক্স। তাহলে আমরা এটা করলাম। এরপর আমরা এটা করতে পারি। সেটা হচ্ছে যে ধরুন আমরা ওই ব্যাক এক্সটেনশন করতে পারি ওর মাসের জন্য। তারপরে আমরা এখানে লেগ রেজ করতে পারি আমরা আস্তে আস্তে পর পর। এবং আমরা তাহলে এখন ধরুন যেটা করতে পারি সেটা হচ্ছে যে এখানে বসে সিট-আপে যেতে পারি আমরা, কিন্তু এখানেও ডিগ্রি অফ ডিফিকাল্টি অনুযায়ী আমরা এবার কোর মাসের জন্য ডিগ্রি অফ ডিফিকাল্টি অনুযায়ী আমরা প্রয়োজনে চেঞ্জ করতে পারি এটাকে। কিছুই না, সিম্পল। ধরা যাক আমি এখানে থেকে শুয়েছি, এই জায়গায় গেলাম, এখান থেকে মাথার পিছনে সিম্পল। আমি শুধু এখান থেকে যাতে যারা পারছেন না তারা অল্প একটুখানি তুলবেন। আমি সিম্পল এইখানে তুললাম 1, 2, 3, relax। এরপর এখান থেকে আবার যাচ্ছি 1, 2, 3, relax। আরেকবার করবো 1, 2, 3, relax। এটা এখানে করলাম। এরপর যেটা হতে পারে এক্সটেনশন হিসাবে আমি উপর হয়ে শুয়ে পড়লাম, উপর হয়ে শুলাম, শুয়ে এইখান থেকে পিছ পায়ের টো ঠেকিয়ে দিলাম, হাত বুকের সামনে নিয়ে এলাম, এইখান থেকে সামনে ছিল, আস্তে 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 ওঠার চেষ্টা করব। এরপর এখান থেকে রিল্যাক্স। এবার বলি এই হাত স্ট্রেট করছি, যদি মনে হয় হাত স্ট্রেট হচ্ছে না, আপনার যেটুকু যাবে এখানটাও টেনে যদি অল্প মাটি থেকে এইটুকু আসে এটুকুই করুন, এটুকু আসছে শুধু সেই জায়গায় আপনি ধরে রাখুন এবং টানটা অনুভব করুন। যেটুকু আপনার সম্ভব হবে সেই জায়গাতেই যাবেন। এইটাকে আবার করতে পারি আমরা সাপোর্ট ছাড়া, অর্থাৎ আমি যখন সাপোর্ট দিয়েছিলাম সরি স্যার, আপনাকে একটু ডিস্টার্ব করছি, একটু যদি স্ক্রিনটাকে নামিয়ে দেন তাহলে আরো সুন্দর করে দেখা যাবে স্যার, একটুখানি অল্প। পারফেক্ট স্যার। আচ্ছা, এক্ষেত্রে এবার বললাম আমরা আগে হাতের সাপোর্ট নিয়ে উঠছিলাম, এখন আমরা হাতের সাপোর্ট না নিয়ে হাতটাকে মাথার পিছনে রেখে হালকা করে তোলার চেষ্টা করি। দেখুন আমরা এখানে গেছি, এখান থেকে আছি, এইবার হাতটা পিছনে দিয়েছি,
Relax. এটা যার যেরকম আপনাদের সুবিধা হবে। যদি মনে করেন হাতের সাপোর্ট নেবেন, আপনি হাতের সাপোর্ট নিতে পারেন। যদি মনে করেন না হাতের সাপোর্ট নেওয়ার প্রয়োজন নেই, তাহলে আপনি সেই মতো করে আপনি করতে পারেন আপনার সুবিধা। এরপর আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে লেগ রেজ। এই লেগ রেজ যারা সিনিয়র আছে তাদের ক্ষেত্রে বলি, চেয়ারে বসে চেয়ারের সামনের দিকে বসে আপনি লেগ রেজ করতে পারেন। চেয়ারে বসেছেন, চেয়ারে বসে প্রয়োজনে সাপোর্ট নেন চেয়ারের পাশে। সিম্পল আপনি একটু সামনের দিকে আসবেন, সিম্পল লেগ রেজ করুন। 1 2 3 চেঞ্জ। 1 2 3 চেঞ্জ। পা স্ট্রেট থাকবে, দু একটু নিচের দিকে টান টান থাকবে। চেঞ্জ। আবার অন্য পা চেঞ্জ। অন্য পা চেঞ্জ। চেঞ্জ। এরপর যেটা করতে পারি আমরা, এখান থেকে বোথ লেগ আমরা তুলতে পারি, রেস করতে পারি। বোথ লেগ একটু রেস করে ধরে রাখতে পারি, মাথায় হাত রাখতে পারি, দুটো পা যতক্ষণ পারলেন রাখলেন। এক্ষেত্রে ভালো হয়। আরেকটু যদি সামনে আসেন আপনি, এখান থেকে একটু পিছনের দিকে হেলে যান প্রয়োজনে। এইখান থেকে গিয়ে হালকা করে তুলে 1 2 3 চেঞ্জ। এইভাবে 5 বার করার চেষ্টা করবো। 1 2 3 চেঞ্জ। 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 ফরওয়ার্ড চেঞ্জ। এভাবে আমরা করতে পারি। অথবা যদি আপনার মনে হয় অসুবিধা হচ্ছে, প্রয়োজনে হাতটাকে আপনি থাইয়ের কাছে দিয়ে এখানে সাপোর্ট দিতে পারেন। সাপোর্ট দিয়ে আপনি লেগ রেজ করতে পারেন। এই পা তুললেন, এই পা তুললেন, এই পা তুললেন, একটু হোল্ড করলেন, রেখে দিলেন। সেক্ষেত্রে একটু হাতের সাপোর্ট আপনি পায়ের এখানে দিতে পারেন। যদি মনে হয় আপনার অসুবিধা হচ্ছে, প্রয়োজনে একটু হাতের সাপোর্ট আপনি নিচে দিতে পারেন। হাতের সাপোর্ট এটা হতে পারে। এবার আমি আবারও বললাম, আমি শুধুমাত্র আপনাকে এক্সারসাইজ গুলো দেখাচ্ছি। এই এক্সারসাইজ গুলো এবার ধরুন আমরা এখানে নিচে বসে আমরা করতে পারি, যেখানে চেয়ার দরকার নেই, নিচে বসে আমরা করতে পারি। সিম্পল নিচে বসে আমি করতে পারি। এরকম এখানে পা ছড়িয়েছি, হাত পিছনে দিয়েছি, হাত পিছনে দিয়েছি। এইখান থেকে আমি এবার এইভাবে আপনি কিন্তু এক্ষেত্রে এটা করতে হয়। আপনি শুলেন, শুয়ে এইখানে মাথায় হাত দিয়ে উঠলেন, রিল্যাক্স। এরকম করে আপনি করতে পারেন। লেগ রেজ যেটা বলেছি, এখান থেকে হাতটা রাখতে পারেন, আপ এন্ড ডাউন করতে পারেন, ক্রস করতে পারেন, ডাউন করতে পারেন, করে রিল্যাক্স করলেন। এরকম করে দেখা যাবে যে আপনি রিপিটেশনটা নির্ভর করবে যে কতটা পারছেন, কভার করবেন, কতক্ষণ এবং প্রথমে আপনি যে জায়গাটা পারবেন সেইগুলো কিন্তু করবেন। হয়তো জোর দেবেন না, কিছুদিন দেখবেন করতে করতে আস্তে আস্তে ডেভেলপ করবে। 7 দিন 10 দিন ওই জায়গাটা থাকার পর দেখবেন আরেকটু বেশি লোড দিতে পারছেন আপনি। এই জায়গাটা করতে হবে।
এখান থেকে দেখুন আমরা যেটা যে ব্রিজ করছি, আমরা এখান থেকে শুয়ে পড়লাম, পা ছড়িয়ে শোলাম, হাঁটু দুটো এমন জায়গায় রাখলাম, হাঁটুটা একদম পাটাকে কাছে না পাশাপাশি জায়গায় রাখলাম, রেখে পাশে দিয়ে দিলাম, হাতের তালু নিচে, এই হাত ছিল হাতের তালু নিচে থাকলো, এখান থেকে করবো এই দিক থেকে দেখেন, এখান থেকে যেটা করবো, এখান থেকে পাশে হাতের তালু পাশে রাখবো, তালু পাশে, এখান থেকে যেটা করবো এইভাবে দেখা যায় যে আমরা আরো যদি দু একবার করি, আমি পিছিয়ে গেলে দেখতে অসুবিধা হচ্ছে ক্যামেরাটা, আরো এইটা আমি ধরুন 5 বার করলেন, 3 সেকেন্ড করে ধরে রাখলেন, তাহলে আমরা 2 বার করেছি, এইখান থেকে আবার আমরা এই ধরনের এক্সারসাইজ গুলো করলাম। এছাড়াও দেখবেন আমরা যেটা করতে পারি, এটা ওই বারের মতো হাত দুটো হাঁটু রেখে দিয়ে ক্রস তোলা, সেটা করতে পারি। এরপরে আমরা আসবো যে লোয়ার পার্টের জন্য কি করতে হবে। সিম্পল, ধরুন লোয়ার পার্টে যারা সিনিয়র আছেন, আমি স্কোয়াট করতে বলছি, আপনি করতে পারছেন না, মানে আপনার ক্ষেত্রে প্রবলেম হচ্ছে, আপনি সিম্পলি চেয়ারের সামনের দিকে আসুন, দুটো হাত এরকম দিয়ে দিন, দুটো হাত এইখান থেকে আপনি পুরো পায়ের পুরো পায়ের পাতা মাটিতে থাকবে। 1 2 3 4 5 6 7 8 9 10। এবার এটাই যদি ধরুন আপনি চেয়ার নিয়ে করছেন না, সিম্পল স্কোয়াট করছেন, হাতে যে টাওয়ালটা আছে দুটো হাতে জড়িয়ে দিন, দুটো প্রান্ত ভালো করে একদম শোল্ডার লেভেল রাখার চেষ্টা করুন, এইটাকে করে এইখান থেকে কিছু না, সিম্পল আমি দুটো পা শোল্ডার বরাবর রেখেছি, এইখান থেকে দেখুন হাতটা প্রত্যেক রাখুন, প্রয়োজন রাখতে একটু দিন, প্রত্যেক 1 শোল্ডার বরাবর থাকবে। একটা জিনিস খেয়াল রাখবেন, নি কখনো আপনার পায়ের টোকে ক্রস করে চলে আসবে না, এক্ষেত্রে খেয়াল রাখবেন নি কখনো পায়ের টোকে ক্রস করে চলে আসবে না। এক্ষেত্রে এবার করতে পারি আমরা লাঞ্জ, এখান থেকে পা সামনে বাড়ালাম, এখান থেকে নিচের দিকে যাওয়ার চেষ্টা করব, আপার বডি স্ট্রেট থাকবে, পিছনের পায়ের তো এর উপর থাকবো, হাঁটু প্রায় মাটির কাছাকাছি তোলা, এই আপার বডিটা স্ট্রেট রাখবো, কোমরে হাত থাকলো, চলে এলাম। এরপর যেটা করতে পারি, মানে এইভাবে আপনি করতে, আপনি যদি মনে করেন আপনি চেয়ারের হেল্প নেবেন, আপনি এটা করুন, চেয়ারের হেল্পটা নিয়ে নিন, কিছুক্ষণ হোল্ড করুন, আসুন, আবার ঘুরে যাবেন, এটা করুন, আপার বডি স্ট্রেট, সামনে রাখা হলো,
আবার ঘুরে যান। এইভাবে আমরা করতে পারি। সেটা হচ্ছে সুমো স্কোয়াট। সুমো স্কোয়াট, সেক্ষেত্রে সুমো স্কোয়াট বলি। সুমো স্কোয়াটের ক্ষেত্রে শোল্ডার বরাবর না রেখে আমরা পায়ের পাটা একটু গ্যাপ করব এবং পায়ের টো এইদিকে সরিয়ে দেবো, পায়ের টো এইদিকে থাকবে। এখান থেকে করতে পারি। অতএব আমরা যে স্কোয়াট করছিলাম এটাকেই বললাম সুমো স্কোয়াট। সুমো স্কোয়াটের ক্ষেত্রে পা দুটো আর একটু স্প্রেড করবো, পায়ের পাতা একদম সামনে না থেকে পায়ের পাতা ঘুরে যাবে, ওখান থেকে বেন্ড থাকবে। লাস্ট আসবে এবার লেগ রেজ। এখানে দিলাম, দিয়ে আমি পায়ের টোয়ের ওপর এলাম, এখান থেকে টোয়ের ওপর করলাম না, করলাম রেজ 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 রেজ। এইভাবে আমরা পায়ের জন্য আমরা করতে পারি। এরপর যেটা করতে হবে, আমাদের লাস্ট পর্যায়ে 1 মিনিট আমরা কুলিং ডাউন করে নেব। কুলিং ডাউন অর্থাৎ আমরা এই যে কাজ করলাম, এই কাজটা করার ফলে যে বিভিন্ন এম প্রোডাক্ট শরীরে জমলো বা ল্যাকটিক অ্যাসিড, সেগুলো একটু তাড়াতাড়ি যাতে আমরা শরীর থেকে বাইরে বের করে দিতে পারি, সেই জন্য বলা হয় সম্পূর্ণ বিশ্রাম নেওয়ার থেকে যদি কিছু স্ট্রেচিং এক্সারসাইজ করি তাহলে খুব তাড়াতাড়ি আমরা আগে ফিরতে পারবো। সেই জন্য আমরা হালকা কিছু স্ট্রেচিং প্রয়োজন আমরা বসে বসেই করে নেব। ছোট পায়ে কাছে আনুন, এখান থেকে যতটা যাবে এখান থেকে নিচে নামান, হতে পারে এইখানে রাখলেন, উল্টো দিকে করুন, মুখটা উল্টো দিকে, পা উল্টো দিকে, চেঞ্জ 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 চেঞ্জ। মানে দুটো পা উল্টো দিকে যাচ্ছে, মুখ উল্টো দিকে যাচ্ছে। আমি এটা বসে বসেই করলাম, যদি মনে হয় আপনি দাঁড়িয়ে করতে পারছেন না, সেক্ষেত্রে এখান থেকে আমরা এবার শোল্ডারটাকে স্ট্রেচ করি, ফুল স্ট্রেচ করব। চেঞ্জ 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 করলাম। এরপর আমরা মাথা একদম ফুল স্ট্রেচ যদি করি, একদম মাথা দিয়ে মাথা নিয়ে হাত দিয়ে চেষ্টা করবো টানতে, একদম ফুল চেঞ্জ 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 চেঞ্জ। হাত দিয়ে পিছনে চেষ্টা করলাম, মাথা থেকে পিছনে মাথা দিয়ে চেষ্টা করছি, উল্টো দিকে হাত পিছনে দিলাম, মাথা দিয়ে হাত চেষ্টা করছি, হাত দিয়ে মাথা চেষ্টা করছি। একবার ওকে, তাহলে আমরা স্ট্রেচিং দিয়ে শেষ করলাম। অতএব এই রেজিস্ট্যান্স এক্সারসাইজ করলে প্রথম যেটা করবো আমরা শুরু করবো ওয়ার্ম আপ দিয়ে, তারপর আমরা মূলত স্পেসিফিসিটি এবং রিভার্সিবিলিটি আর ওভারলোড এই তিনটে প্রিন্সিপলস ফলো করে আমরা এক্সারসাইজ করব। অর্থাৎ যেটা নিয়ে পারি তার থেকে অতিরিক্ত নিয়ে কাজটা করতে হবে আমাকে। স্পেসিফিসিটি যে মাসলের ডেভেলপ করতে চাইছি তার জন্য এক্সারসাইজ করতে হবে। আর 3 নম্বর হচ্ছে যে আপনার রিভার্সিবিলিটি মানে অ্যাগনিস্ট এবং অ্যান্টাগনিস্ট এই বেসিক এক্সারসাইজ করতে হবে। আরেকটা যেটা বলার যে দেখবেন আমি হয়তো প্রথমে যখন করেছি পরপর বাইসেপস কার্ল করে গেলাম, শেষে হয়তো কিছু ট্রাইসেপসের করলাম, ডেলটয়েডের করলাম। আপনি যখন করবেন এর মধ্যে থেকে দুটো বাইসেপসের বেছে নিলেন, দুটো ট্রাইসেপসের বেছে নিলেন, ডেলটয়েডের জন্য বেছে নিলেন। এইভাবে বেছে নিয়ে আপনি এর মধ্যে 10টা সিলেক্ট করে নিন যেগুলো আপনি পারবেন। সেই 10টাকে অন্তত সপ্তাহে 1 দিন অন্তর, তাহলে 1 দিন অন্তর 3 দিন যদি নাও হয় মিনিমাম 2 দিন কিন্তু আপনাকে এক্সারসাইজ করতে হবে। এবং তাতে করে
আপনার যে স্ট্রেংথ, সেই স্ট্রেংথ বা শক্তি বৃদ্ধি পাবে এবং দৈনন্দিন কাজগুলোতে আপনি সাবলীল ভাবে করতে সক্ষম হবেন। ওকে, ধন্যবাদ। স্যার ধন্যবাদ ধন্যবাদ অতনু স্যারকে তার এই সুন্দর বক্তব্য এবং তার সঙ্গে আনুষঙ্গিক যে করে দেখানো শেখানোর যে ব্যাপারটা, যেটা কর্মশালার মুখ্য উদ্দেশ্য, সেটা উনি অত্যন্ত সুন্দরভাবে বিবৃত করেছেন, আমাদেরকে উনি দেখিয়ে দিয়েছেন। এবার আমি আজকের কর্মশালায় যারা উপস্থিত আছেন তাদেরকে অনুরোধ করব, আপনাদের যদি কিছু জিজ্ঞাসা থাকে, কোনো জায়গায় যদি জেনে নেবার কোনো রকম দরকার পড়ে, আপনারা অবশ্যই অতনু স্যারকে জিজ্ঞেস করুন, স্যার আপনাদের নিশ্চয়ই তৃপ্ত করবেন। ধন্যবাদ সবাইকে। আমি অধ্যাপক ডক্টর ঘোষের অনুমতি নিয়ে একটু যদি ইনপুট দিই স্যার, আপনি যদি অনুমতি দেন। স্যার অবশ্যই। ওই জলের বোতল নিয়ে যে ব্যায়ামের ক্ষেত্রে একটু সচেতন থাকবেন, দুটো বোতলই যেন একেবারে একই রকম হয় এবং দুটো বোতলেই যেন একদম সম্পূর্ণরূপে যেন ভর্তি থাকে। কোনো একটা বোতলে যদি 20 ml বা 15 ml যদি কম বেশি থাকে, হ্যাঁ 15 ml বা কম বেশি থাকে, তাহলে যখন আমরা হাতটা এইভাবে তুলছি, ওই ফাঁকা জায়গাটায় কিন্তু জলটা কিন্তু নাড়াচাড়া করবে। সেটা কিন্তু আপনার মানে একটু হলেও ব্যালেন্সের প্রবলেম আসবে। সেই ক্ষেত্রে হ্যাঁ, এই প্রসঙ্গে এই ছোট্ট ছোট্ট বিষয়গুলো মনে করিয়ে দেওয়ার জন্য, কারণ আমরা তো ধরুন ভিডিওয়ে দেখছি, অনেক হয়তো ভাবছি দুটো বোতল নিয়েছি, কিন্তু কিভাবে কতটা আছে আমরা কেউ হয়তো বুঝতে পারছি না, বা হাতের কাছে পেলাম না, দু রকমের দুটো বোতল নিয়ে নিলাম। খুব সুন্দর বিষয়টা, আমাদের এই সূক্ষ্ম সূক্ষ্ম বিষয়টা আমাদের সামনে তুলে ধরার জন্য অশেষ ধন্যবাদ স্যার। আরেকটা খুব সহজ এবং চটজলদি সাজেশন, যে মোটামুটি 1 প্লেট বিরিয়ানির যা দাম, সেই দাম দিয়েই কিন্তু আমরা 2 পাউন্ড দুটো ডাম্বেল কিনে নিতে পারি। 2 পাউন্ড মানে প্রায় 900 গ্রাম মতন ওজন হবে, প্রায় 1 কেজি। 1 লিটার একটা জলের বোতলের প্রায় সমান। তাহলে সুতরাং দুটো ডাম্বেল কিনে নিলে দেখবেন আপনাদেরও করতেও ভালো লাগবে, একটা ইন্টারেস্টও আসবে যে বেশ ওয়েট ট্রেনিং করছি। আপনাদের যদি কিছু জিজ্ঞাসা থাকেন প্লিজ আপনারা জিজ্ঞেস করুন, এই সুযোগে একটু আমরা অধ্যাপক ঘোষের কাছ থেকে একটু জেনে নিতে পারি। আমি একটা বলি, একটা জিনিস জিজ্ঞাসা করি, সেটা হচ্ছে যে কতবার করে করব, এটা কি একটু কিছু বলবেন কিনা? কতবার করব এক একটা এক্সারসাইজ, কতবার? এটা মানে কতবার করব সেইটা মূলত নির্ভর করছে আপনার এবিলিটির উপর। আপনি ধরুন 10 বার করতে পারছেন, নর্মালি করতে পারেন, তাহলে আমি আপনাকে বলবো ওর থেকে একটু বেশি বার আপনি করুন। এবং ধরুন 15 বার করছেন, এবার 15 বার যখন দেখছেন করতে কষ্ট হচ্ছে, 15 বারের বার, তখন এরপর আস্তে আস্তে আপনি ওইটাকেই 5-7 দিন করার পর আবার তারপরে আপনি বাড়াবেন। এইটা মূলত নির্ভর করবে আপনার। ধরুন একটা আমাদের বিপিএল এর ছেলেরা, ওরা দেখবেন হয়তো এটা 50 বার করে দেবে, সেইটা আরেকজন মানে যিনি 50 বছরের কেউ আছেন, তিনি হয়তো সেটা হয়তো 10 বার করতে পারছেন। তাহলে তিনি প্রথমে যেটুকু করতে পারেন তার থেকে একটু অতিরিক্ত নিয়ে ওনাকে করতে হবে। যখন সেইটা এবার আশিস স্যার আগের দিন যেমন বলেন, অ্যাডাপ্টেশন একটা বড় বিষয়, অ্যাক্লামেশন, অ্যাক্লেমাটাইজেশন, তারপরে অ্যাডাপ্টেশন, ওটা কিছুদিন করার পর তারপরে ধীরে ধীরে লোডটাকে আমরা ইনক্রিজ করব। ওকে, আমি গুড মর্নিং স্যার। আচ্ছা আচ্ছা, কে প্রশ্ন করছেন? করুন করুন। হ্যাঁ স্যার, গুড মর্নিং স্যার। স্যার বলছিলাম, আমাদের রেজিস্ট্যান্স এক্সারসাইজের ক্ষেত্রে কি কোনো ব্রিদিং টেকনিক আছে? হ্যালো হ্যাঁ, হ্যালো স্যার, আমাদের রেজিস্ট্যান্স এক্সারসাইজের ক্ষেত্রে কোনো রকম ব্রিদিং টেকনিক আছে? অ্যাকচুয়ালি ধরুন আমরা এইটা নিয়ে সত্যি খুব কন্ট্রাডিকশন, যে ব্রিদিং টেকনিক মানে কখন ইনহেল কখন এক্সহেল করব। সাধারণত দেখবেন আমরা যখন অল্প ওয়েট নিয়ে এক্সারসাইজ করছি, আমরা যখন কোনো বাধা নিয়ে মানে তুলছি সেটাকে, সাধারণত সেই সময় আমরা ইনহেল করব এবং যখন নামাচ্ছি তখন আমরা এক্সহেল করব।
কিন্তু কোনো কোনো ক্ষেত্রে যখন দেখবেন ওয়েটটা অনেক বেশি হচ্ছে ওয়েট, সেক্ষেত্রে কিন্তু ইনহেল এক্সহেলের পাশাপাশি একটা থাকে যে ব্রিথ হোল্ড করার একটা বিষয় থাকে। এবং সেক্ষেত্রে কিন্তু কোনো কোনো জায়গায় লিটারেচার বলছে যে আপনি যখন ফ্লেকশন করছেন, মানে ফ্লেকশন যেমন বাইসেপ ফ্লেকশন এক্সহেল, আর যখন এক্সটেনশন করছেন তখন করছে ইনহেল। কিন্তু আমাদের ক্ষেত্রে আমি বলি যে অ্যান্টি গ্র্যাভিটি, আগে তিনি পাপান স্যার যেটা বলছিলেন যে অ্যান্টি গ্র্যাভিটি, বা যদি বলি যে বাধা তুলছি যখন, তখন আমরা ইনহেল আর অন্য সময় এক্সহেল করছি। এইটা নিয়ে কিন্তু মানে প্রচুর মতবিরোধ রয়েছে এবং বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম দেখছি। এখানে আশিস স্যারও আছেন, স্যার যদি আপনার মতামত একটু বলেন। না, ওই আমিও অতনু স্যারের সঙ্গে একমত। এটা রণবীর মৈত্রের একটা আর্টিকেল আমার কাছে আছে। রণবীর মৈত্র বিখ্যাত ফিজিক্যাল ট্রেনার, ওনার বক্তব্য হচ্ছে যে আমরা যারা সিডেন্টারি পার্সন বা অ্যাভারেজ মানুষ যারা প্রতিনিয়ত শুধু স্বাস্থ্য রক্ষার জন্য ব্যায়াম করি, তারা ব্রিদিং রেগুলারিটির উপর নজরটা দেবেন। অর্থাৎ আমরা এমন কোনো ওজন তুলি না যে যার জন্য আমাকে ব্রিথ হোল্ড করে প্রচন্ড পাওয়ার। এখন ক্রিশ্চিয়ানো রোনালদো 240 কেজি নিয়ে সে স্কোয়াট দিচ্ছে, তার টেকনিকের সাথে আমাদের টেকনিক কখনোই মিলবে না। বলছেন যে নর্মাল ব্রিদিং আপনি মেনটেন করুন, কারণ অত ওয়েট তো আমরা তুলি না। আর অতনু স্যার বলছেন সোজা কথা, যে সহজ একেবারে বেসিক রুল যেটা, সেটা হচ্ছে অ্যান্টি গ্র্যাভিটি হলে আপনাকে ইনহেল করতে হবে, আর ফর দ্য গ্র্যাভিটি হলে পরে অর্থাৎ লোড যখন কমছে তখন আমি এক্সেল করব। এটা একটা আমাদের একটা থাম্ব রুল আমরা মেনটেন করি। বেশ, আমি আর একটা সংযোজন করি এর সঙ্গে। এই এক্সারসাইজ গুলো যখন সিট আপের ক্ষেত্রে, থ্যাংক ইউ স্যার। হ্যাঁ বলুন। না মানে আরো, হ্যাঁ বলছি, বিষয়টা যে ওই আপনি যেটা বললেন, আশিস বাবু যেটা বললেন, খুব সুন্দর মিলে যাবে। যখন একটা এক্সারসাইজ আমরা করছি কোনো একটা ওজন নিয়ে, সেটা কিরকম হয়, প্রথমে শিখতে হয়, তারপরে সেটা আস্তে আস্তে যখন শেখা হয়ে যায়, একটা রিদিম আছে তার ভিতরে, এক্সারসাইজের ভিতরে। সেই রিদিমটা মেনটেন করতে গেলে শ্বাস নেব, ওয়েট তুলবো, এতে দেখবেন রিদিম ভালো হবে। মানে যখন তুলছি ওয়েটটা তখন শ্বাস নিচ্ছি, যখন ছেড়ে দিচ্ছি তখন ওয়েটটাও ছেড়ে দিচ্ছি, এটা দেখবেন রিদিম হবে, এক্সারসাইজটা করতে ভালো লাগবে শ্বাসের সঙ্গে সঙ্গে। এই আর কি, এটাও ঠিক আছে। আর সিট আপের ব্যাপারটা বলছিলেন, এটা কেন স্যার, এটা কেন ওয়েট যখন এটা তুলবো তখন হ্যাঁ, শ্বাস নেব, ওয়েট যখন ছাড়বো তখন শ্বাস ছাড়বো, কেন? মানে এইটার অন্য কোনো ব্যাখ্যা এক্ষুনি এক্স্যাক্টলি দেওয়া যাচ্ছে না, কিন্তু বিষয়টা হচ্ছে যে একটা ওজন যখন তুলতে হয় তখন বেশি শক্তি তো লাগে। এই শক্তি যখন লাগে তখনই আমরা শ্বাসটা নিই, তাতে কি এই শ্বাসটা নিলে পরে এটা তুলতে সুবিধা হয়, এটা একটা কাজ। আর পার্টিকুলার ওই মাসলে যখন কাজ হচ্ছে, সেই মাসলে এনার্জিটা পৌঁছানো একটা বিষয়, যদি আমরা সেরকম ভাবে ভাবি। এই জন্য আমরা এক্সারসাইজ করতে গিয়ে দেখি, বিশেষ করে রেজিস্ট্যান্স নিয়ে, সেক্ষেত্রে তুলতে গিয়ে আমাদের খুব একটা এটা কিন্তু সুবিধা হয় কাজটা করতে। শুধু একমাত্র ওই যখন সিট আপ করি তখন যেহেতু বেন্ড করি, বেন্ডের সময় শ্বাস জোরে নিলে পরে তখন পেটটা ফুলে যায়, একটা চাপ পড়ে, তাতে অসুবিধা হতে পারে। সেই কারণে আমরা যখন করি সেটা শ্বাস ছাড়তে ছাড়তে তখন বেন্ড করে দিই, তাহলে সুবিধা হয়, এক্সট্রা প্রেশারটা পেটের উপরে পড়ে না, শুধু মাসলের উপরে পড়ে। আর কিছু বলবেন সুদীপ স্যার? না, মানে বিষয়টা একটুখানি এরকম বলুন। যে আমাদের কতগুলো ধাপ যদি মেনটেন করি, তাহলে একদম বিগিনার্স টু অ্যাডভান্স, অলরেডি আপনি আশিস স্যার, অতনু স্যারের সামগ্রিক ব্যাপারটা যদি ভাবা হয় তাহলে সেটাই বেরিয়ে আসছে যে আমরা যখন শিখছি আমাদের ব্রিদিং এর ওপরে কোনো ধ্যান দেবার দরকার নেই, আমরা ব্রিদিংটা নিজের মতন ছেড়ে দেব, কারণ আমরা এই সময়টাতে শিখছি। দ্বিতীয় বিষয় হচ্ছে, যখন আমরা এক্সারসাইজটা শিখে গেলাম, এবার আমি ব্রিদিং ম্যানিপুলেশন করছি। এখানে আশিস স্যার একদম যথার্থই উপস্থাপন করছেন। শুধু ফিটনেস ট্রেনার না, গবেষণাও বলছে যে 3 রকম পদ্ধতিতে এটা করা যায়, অ্যাকর্ডিং টু ইয়োর চয়েস অ্যান্ড অলসো বেনিফিট। কিরকম? শ্বাস নেওয়া ছাড়া ওয়েট তোলা বা ইয়ে করা, ইভেন শ্বাস একদম না নিয়ে, মানে আমি ধরুন শ্বাস আমি একটা নিয়ে রেখেছি, আমার মনে হলো আমি ওয়েটটা 5 টাইমস করব, এই 5 টাইমস রিপিটেশন করব বাইসেপস কার্ল, এই টাইম পিরিয়ডে একবারও
ইনহেল এক্সহেল করলাম না, আমি কিন্তু কমপ্লিট এক্সহেলেশনের পরেও বলছি না, কমপ্লিট ইনহেলেশন পরেও বলছি না, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড, কিছুই করলাম না। এই যে ব্যাপারটা, এইটা কিন্তু আরো অ্যাডভান্স পিরিয়ডে করতে বলছে সায়েন্টিস্টরা। আমি এইখানে একটা কথা সংযোজন করি সুদীপ বাবু, সেটা হচ্ছে যে এই যেটা বললেন একদম রাইট, যেটা আশিস বাবুর কথা ধরে বলি, সেটা হচ্ছে যে একবার হয়তো ইনহেল করে 5 বার করলাম। এখানে বিষয়টা হচ্ছে যে যেখানে যখন এক্সপ্লোসিভ স্ট্রেংথ বাড়ানোর জন্য হয়, সেটা একটু হায়ার স্টেজে গিয়ে তখন যেটা হয়, তখন স্পিড অফ ওয়ার্কটা বাড়ানো হয় ওইটার সঙ্গে সঙ্গে। সেই ক্ষেত্রে তখন কি হয়, তখন শ্বাস একবার নিলাম, সেখানে 5টা 3টে রিপিটিশন করে দিলাম। ইট ইজ যারা স্পোর্টস পসিবল, পারসন তাদের ডাইনামিক অ্যাক্টিভিটির Right. জন্য এইটা একদম, একদম। এবং ওই জন্য আমি বললাম আমরা- বিগিনার্স টু অ্যাডভান্স। ঠিক, আমরা যখন এই একদম, একদম। শেখার জন্য করব বা জেনারেল ফিটনেসের জন্য করব, তখন দুটি রাস্তা, এক হচ্ছে ব্রিদিং এর দিকে অত নজর দেওয়ার দরকার নেই, সিম্পল রিদমে চলতে থাকুক। আর দ্বিতীয়ত, যখন আমরা এটা করব, সেটা একটা রিদমিক্যালি করার জন্য খুব সুবিধা হয় কাজটা করতে, যখন শ্বাস নেব ওজন তুলবো, আর ওজনটা যখন ছেড়ে দিচ্ছি তখন শ্বাস ছেড়ে দেবো। এই রিদমে যদি করি, তাহলে একটা রিদম মেনটেন করে সবকটা কাজ আমরা করতে পারি এবং তুলতেও সুবিধা হবে। এবার যত ওজন বাড়বে তত এইটা আপনাকে ফেসিলিটেট করবে। হ্যাঁ, মোটামুটি সিম্পল কাজ করা যায়। স্যার আমার বক্তব্য মানে একটু কনফিউজ আবার হয়ে গেলাম, যে আপনি বললেন সুদীপ স্যার শ্বাস নেব ওজন তুলবো, কিন্তু স্যার এটা তো অ্যান্টি গ্র্যাভিটি হচ্ছে না, যেটা আশিস স্যার বললেন। অ্যান্টি গ্র্যাভিটিতে আমি একটু দেখাই। এই যে ওজনটা যখন আমি বাইসেপস কার্ল করছি, যখন করছি, তখন কি হচ্ছে, গ্র্যাভিটি নিচের দিকে টানছে, ওকে অ্যান্টি করছি। ওকে উপর দিকে তুলে যখন আনছি, তখন অ্যান্টি গ্র্যাভিটি হচ্ছে। গ্র্যাভিটেশনাল পুল অটোমেটিক্যালি নিচের দিকে যেতে চাইবে, আমি একটু উপর দিকে, সেই জন্য তখন এটা শ্বাস নিলে এটা সুবিধা হয়। ঠিক আছে। ওকে স্যার, কিন্তু আশিস স্যার বললেন অ্যান্টি গ্র্যাভিটি যখন করছি তখন আমি এক্সেল করছি, আর আপনি স্যার বলছেন ইনহেল করছি। আবার স্যার আমার একটু কনফিউজ হয়ে যাচ্ছে। না স্যার, সেটা বলেননি স্যার, আচ্ছা স্যার বলেননি, না, এটা হয়তো ঠিক আছে, বোঝার ঠিক আছে। ভুল হয়েছে। আস্তে আস্তে আস্তে। সেটা হচ্ছে যে, হ্যাঁ, যখন ওজনটা আমরা তুলছি, যখন এটা অটোমেটিক্যালি কি হয়, নিচের দিকে টানছে, তখন আমরা এটা তুলতে গিয়ে স্বাভাবিকভাবে দেখবেন, আপনি সিম্পল করে দেখুন, তাহলে এটাই আপনার অটোমেটিক্যালি আসবে, সেটাকে আর পাল্টানোর দরকার নেই। ঠিক আছে। ওকে স্যার, ওকে স্যার, হ্যাঁ, বুঝতে পারছি। ওই যেটা বলা হচ্ছিল যে যখন বিগিনার্স আমরা ধ্যান দিচ্ছি না, তারপরে যেটা বললাম, আশিস স্যারও যেটার সঙ্গে সহমত পোষণ করলেন, যে তুলছি, ইনহেল করছি, ছাড়ছি, এক্সহেল করছি। কিন্তু বর্তমানে দেখা যাচ্ছে যে পাওয়ার লিফটিং যারা করছেন, সেক্ষেত্রে কিন্তু তাদের ক্ষেত্রে বলছে, আমি প্রলয়ের সঙ্গে সহমত, যে তারাও থাম্ব রুলের মতো বলছেন যে ফ্লেকশন, যখনই ফ্লেকশন হচ্ছে, ফ্লেকশন হলেই ওনারা বলছেন এক্সহেল, আর যখনই আপনার এক্সটেনশন হচ্ছে তখন বলছি ইনহেল। কিন্তু আমরা যেহেতু যাদের জন্য করছি, আমরা শুধুমাত্র শারীরিক সক্ষমতা বজায় রাখার জন্য, স্ট্রেংথটা মোটামুটি দৈনন্দিন কাজগুলো করতে পারি তার জন্য করছি, যেটা থাম্ব রুল স্যার বললেন, যে আমি ইনহেল আর এক্সহেল, যখন তুলছি যেটা ইনহেল, যখন নামাচ্ছি তখন এক্সহেল, এইটা মেনেই করছি আমরা। কিন্তু কোনো জায়গায় আমি দেখি পাওয়ার লিফটিং এর ক্ষেত্রে এটা কিন্তু হচ্ছে। পাওয়ার লিফটিং এর কথাটা এখন বলার দরকার নেই। পাওয়ার লিফটিং ইটস এ স্পেসিফিক ইভেন্ট, ঠিক আছে, ওটার জন্য আলাদা কাজ। জেনারেল যখন এবং স্ট্রেংথ পাওয়ার লিফটিং এ যেটা আরো একটু সংযোজন করে দিই, উঠছে যখন প্রসঙ্গটা, পাওয়ার লিফটিং এ আমার চেস্ট ক্যাভিটি এবং অ্যাবডোমেন রিজিয়নে যদি নেগেটিভ প্রেসার তৈরি না হয়, তাহলে পাওয়ার লিফট করা যাবে না। আশিস স্যার একদম খুব সুন্দরভাবে বলেছিলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর উদাহরণটা দিয়ে, যে যখন বেশি অনেক ওয়েটকে ক্যারি করতে হবে, তখন আমি ইনহেল করে ওটাকে ক্যারি করতে পারবো না, কারণ নেগেটিভ প্রেসারটা ভেতর থেকে তৈরি হবে, তবে মাসেলের কমপ্লিট মাসেল কন্ট্রাকশনটা হবে। এবং সেটা ডায়াফ্রামেরও দরকার, সেটা চেস্ট ইন্টারকস্টাল মাসেলেরও, এক্সটার্নাল ইন্টারনাল ইন্টারকস্টাল মাসেলেরও দরকার, অ্যাবডোমিনাল কোর মাসেলস গুলোরও দরকার, ব্যাক মাসেলেরও দরকার। এটা কিন্তু তোমরাও নিজেরা করে দেখবে, যে একটু বেশি ওয়েট যখনই তুলবে তখন দেখবে তোমার কিন্তু কমপ্লিট ইনহেলেশন করে পারবে না। আবার ধরো মাঝামাঝি ওয়েট তুলছো, তখন দেখবে মিডিয়াম ইনহেলেশন করে পারছো, কিন্তু যখন একদম ম্যাক্সিমাম ওয়েট ক্যারি করবে তোমার, তখন কিন্তু তোমাকে এক্সেল করেই করতে হবে। থ্যাংক ইউ। ওকে স্যার, থ্যাংক ইউ স্যার। হ্যাঁ, আমার একটা ছোট্ট একটা প্রশ্ন আছে।
ও নিশ্চয়ই নিশ্চয়ই। স্যার বলছি আমরা যে কোনো এক্সারসাইজ চলাকালীন যে জল খাওয়া বা না খাওয়া প্রক্রিয়াটা যদি বলে দেয়, এবং ধরুন আমি একটা করছি তো তার এক্সারসাইজটা চলাকালীন আমি সামান্য জল খেলাম, সেই খাবার কতক্ষণ পরে আমি পরবর্তী কিংবা সেই এক্সারসাইজটা আবার করতে পারবো? ধন্যবাদ স্যার। এটা এক্সারসাইজ নিয়ে আগে চলাকালীন জল বিতর্ক পান। ছিল, এটা নিয়ে আগে অনেক বিতর্ক ছিল, এখন অ্যাজ সাচ সেরকম কোনো বিতর্ক নেই। আপনি থ্রু আউট দি এক্সারসাইজ সেশন, ওয়েদার ইট মে বি প্লেয়িং অর এনি স্পেসিফিক এক্সারসাইজ সেশন, জল আপনি খেতে পারেন, কিন্তু অবশ্যই ধীরে ধীরে অল্প পরিমাণ। একদম পেট ভর্তি করে স্টমাক ভর্তি করে জল খেয়ে নিলেন তা কিন্তু নয়, তাহলে তো এক্সারসাইজটা করতে অসুবিধা হবে। অল্প অল্প পরিমাণ স্ট্রেংথ ট্রেনিং করতে করতে পাশে যদি আমার জলের বোতল রাখে, কিছুক্ষণ এক্সারসাইজ করলাম, খেলাম। কিন্তু একদম হয়তো নিলাম মুখে, সেটা খেতে পারি, কিন্তু ওরকম কোনো নিয়ম বা কোথাও আছে কিনা রাহুল যেভাবে জিজ্ঞাসা করলো, দেখতে হবে এরকম স্পেসিফিক যে কতক্ষণ। আমি এক ঘট জল তো চলছে, মানে এক্সারসাইজ করলাম, করতে করতে ঘাম মুছলাম, পরে সেটা যাওয়ার আগে খেতেই পারি একটু জল। এবং সেক্ষেত্রে অবশ্যই যে একদম পেট ভর্তি করে জল হবে না, অল্প একটু সময় জল মুখে নিতে হবে। না, এখন একদম মানে প্রেসক্রাইব করছে, মানে যারা ফিটনেস ট্রেনার তারা বলছে যে ইন বিটুইন সেশনে একটু করে জল নিন। সেটাতে আপনার ওই অ্যাকচুয়ালি টোটালটাই মেন্টাল আসপেক্টটাও চেঞ্জ হচ্ছে। আর দীর্ঘক্ষণ যদি আমরা দেখি যে আমাদের ইন্টারন্যাশনাল লেভেলে যে সমস্ত প্লেয়ার আছে, তারা ওয়েট ট্রেনিং এর সেশনই করেন 3 hours 4 hours। তা 3 hours 4 hours তার যে ঘামটা বেরিয়ে যাবে, আর ওয়েট ট্রেনিং করলে তো ম্যাক্সিমাম ঘাম বেরোবে, তখন তো তাকে তো যাতে বডি ডিহাইড্রেটেড না হয়ে যায় তাকে জল দিতে বলছে। ইভেন ওরা এখন ওই কার্বোহাইড্রেট ড্রিঙ্কও দিচ্ছে। এক্ষেত্রে যখন সেশন চলছে তখনই বলছে অল্প অল্প সিপ 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 নিতে। আগের যে কনসেপ্ট ছিল আমরা সময়ে ডিউরিং টাইম খেতাম না, সেশনের পরে গিয়ে জল খেতাম, এখন সেটা বারণ করা হচ্ছে যে সেশন যখন শেষ হয়ে যাচ্ছে সঙ্গে সঙ্গে প্রচুর ড্রিঙ্ক না করতে বলছে। হঠাৎ করে শরীরটা ঠান্ডা হয়ে যাওয়াতে অসুবিধা দেখা দিচ্ছে, সেই জন্য সেশন যখন চলছে তখন অল্প 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 নিয়ে ওটা রিপেমেন্ট করে দিতেই বলছে। এই স্যার এখানে আমি একটা কথা বলছি। হ্যাঁ, বলুন। এখানে আমি যেটা জানি সেটা হচ্ছে এই সময় জল খেতে বারণ করতো, তার কারণ হচ্ছে যেহেতু যখন আমরা কিছু খাই তখন আমাদের ইনহেলেশন প্রসেসটা বন্ধ হয়ে যায়। যদি আমরা ব্যায়াম করার সময় ইনহেলেশন প্রসেসটা খুব তাড়াতাড়ি চলে, নিঃশ্বাস নিই প্রশ্বাস নিই এগুলো তাড়াতাড়ি চলে, কিন্তু খাবার সময় ওটা বন্ধ হয়ে যায়। সেই জন্য বলে যে আলাদা ছোট ছোট সিপ করে করে খেতে। ঠিক ঠিক। আর যে ঘামটা বেরিয়ে যাচ্ছে সেটাকেই অল্প অল্প করে পেমেন্টটা করে যেতে বলছে ডিউরিং দ্য সেশন। সেটাই এখন চলছে আর কি, এই সব ক্ষেত্রেই দেখা আমরা যাচ্ছে। এই যে যেটা বলার চেষ্টা করছি সেটার কিন্তু লিটারেচার রয়েছে, গবেষণা হয়েছে, কিন্তু বাকি এই জল খাওয়া নিয়ে এবং এক্সারসাইজ নিয়ে প্রচুর মিথ আছে। মানে প্রচুর মানুষ এমনি মুখে মুখে কিছু জিনিস বিশ্বাস করে। সেইগুলো থেকে আমি বলবো লিটারেচারটাকে একটুখানি স্টাডি করা, যে লিটারেচার কি বলছে, গবেষণা কি বলছে। গবেষণা কিন্তু ক্লিয়ারলি বলে দিচ্ছে যে বডি যাতে ডিহাইড্রেটেড না হয়ে যায়, ইলেকট্রোলাইট ব্যালেন্স যাতে প্রপার থাকে, আপনাকে কিন্তু দীর্ঘক্ষণ যখন আমি এক্সারসাইজ করছি তখন কিন্তু জল ধীরে ধীরে ছিপ 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 করে অল্প অল্প করে নিতে হবে, শরীরকে দিতে হবে, যাতে বডি ডিহাইড্রেটেড না হয়ে যায়। থ্যাংক ইউ। বেশ সুন্দর হলো হ্যাঁ স্যার, মানে এইচওডি স্যার, চেয়ারম্যান স্যার এবং অধ্যাপক অতনু ঘোষের অনুমতি নিয়ে আমি একটা ছোট্ট 1 মিনিটের Sure. ঘটনা শেয়ার না করতে পারছি না। সেটা হচ্ছে Sure, sure. দশকে আমি একজন বিখ্যাত না হলো মোটামুটি যে ন্যাশনাল বডি বিল্ডার চ্যাম্পিয়ন অজয় বর্ধন, ইছাপুর অর্ডিন্যান্স ফ্যাক্টরিতে বডি বিল্ডিং এর সূত্রেই তার চাকরি। তার সাথে দীর্ঘ 3-4 বছর ওই সময় ওয়েট ট্রেনিং করার সুযোগ আমার হয়েছিল। উনি দেখতাম ওই একটা কৌটোতে করে আখের গুড় নিয়ে আসতেন, আখের গুড়। ধরা যাক 4-5টা বাউট করলেন উনি, ওনার মতন 4-5টা বাউট করলেন, করে একটু হাঁটাচলা করলেন, জাস্ট ধরা যাক 10 মিটার 20 মিটার আপ ডাউন 2-3 বার করে ওই কৌটোটা খুলে চামচ দিয়ে একটুখানি আখের গুড় মুখে ফেললেন, আবার বাউট করলেন, এবার ওরকম আবার দিলেন, এরকম ধরা যাক 15 মিনিট 20 মিনিট বাদে ওনার ওই জলের তখনকার দিনে যে ফ্লাস্ক টাইপের যে ওই যে চামড়া কভার করা যায় ওখান থেকে নিয়ে কুলকুচি করলেন,
তারপরে এক সিপ জল মুখে রাখলেন, গিলছেন না, একটু ধরা যাক 10 সেকেন্ড 15 সেকেন্ড রেখে তারপর ইনহেল করলেন, মানে খেলেন, সরি ইনহেল না খেলেন। ঠিক, ঠিক। আমি জিজ্ঞেস করেছিলাম যখন, তখন বলছেন যে ওই জলটা যাতে আমার বডি টেম্পারেচারের সাথে ম্যাচ করে যায়। বাইরের টেম্পারেচারটা তো কম তারপরে জলের, আমার বডি বেশি হয়ে গেছে, ওই জন্য মুখে রেখে আমি টেম্পারেচারটা একটু জাস্ট অ্যাডজাস্ট করিয়ে ওটাকে আমি লাঙে, সরি আমার স্টমাকে পাঠালাম। আর গুড়টা কেন বলছেন? বলছে স্যালাইভা সিক্রিয়েশন হওয়ার জন্য, মুখটা শুকিয়ে যাচ্ছে, ওই জন্য একটু গুড় মুখে দিই, স্যালাইভা সিক্রিয়েশন হচ্ছে, মুখটা আবার ইজি লাগছে, কোনো অসুবিধা কিছু হচ্ছে না। তা এটা হচ্ছে ওই কনসেপ্ট বা ওই লার্নিং থেকে ওনারা করেছিলেন, আমরাও এখন শিখছি, একদম। জানছি। ঠিক, যাই হোক, ঠিক। এটা আমি শেয়ার করলাম। ধন্যবাদ আর স্যার, এই দারুণ। কথা বললেই মুশকিল। গুড় হচ্ছে ন্যাচারাল সুগার। ন্যাচারাল সুগার, আমি একটু আগে বললাম কার্বোহাইড্রেট ড্রিঙ্ক, ওই মেন যে বেনিফিট সেটা হচ্ছে ও এনার্জি, ইমিডিয়েট এনার্জিটা সাপ্লাই দেবে, এটা হচ্ছে মেন বেনিফিট। এবং ওই কনসেপ্ট গুলো থেকেই ধীরে ধীরে এখন কিন্তু ওই কার্বোহাইড্রেট ড্রিঙ্কের কনসেপ্ট এসছে। কোনো ইন্টারন্যাশনাল প্লেয়ার প্লেন জল শুধু নেয় না, প্লেন জল তারা অনেক পরে নেয়, সব ওই ইলেকট্রোলাইট কোনোটাতে যার যেটা প্রয়োজন, সে যারা সুইমার তারা বাইকার্বনেট ড্রিঙ্ক নেয়, বাইকার্বনেটের ভাগ বেশি থাকে। তার কারণ হচ্ছে তার জলের সঙ্গে শরীরকে ম্যাচ খাওয়াতে হয়, সেই জন্য। যাই হোক, কথা শুরু হলে শেষ হবে না। আসলে ধন্যবাদ। ঠিক 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 ঠিক। না আসলে পুরোনো দিনে কি হচ্ছে, এইগুলো সায়েন্টিফিক এত ব্যাকগ্রাউন্ড হয়তো জানা ছিল না, তো তারা প্র্যাকটিস করতে করতে বুঝেছিলেন যে এই জিনিসগুলো হলে তাদের সুবিধা হচ্ছে। এখন হয়তো আমরা অনেক সায়েন্টিফিক অ্যানালিসিস এটার উপরে করছি। এনে খুব ভালো, বেশ সুন্দর অতুলবাবু, ভেরি গুড। সবাইকে আরেকবার ধন্যবাদ জানাচ্ছি এত সুন্দর একটা স্যার, ইন্টারাকশন উপহার দেওয়ার জন্য। হ্যাঁ প্লিজ। বলছিলাম আমরা তো জানলাম যে এই প্রসেস গুলো এই করলে হয়, কিন্তু স্পেসিফিক যদি কোনো আমাদের জয়েন্ট ইনজুরি হয় তাহলে কি আজকের এই রেজিস্ট্যান্স এক্সারসাইজ বা স্ট্রেংথ এক্সারসাইজ আমরা করতে পারি? আমি বলি, প্রথম যেটা হচ্ছে সেটা হচ্ছে যে রেজিস্ট্যান্স এক্সারসাইজ যদি কোনো জয়েন্টে থাকে সেই জয়েন্টে আমরা করব না, কিন্তু আমি প্রথম বলবো আগে একজন কোনো ডাক্তারের আমরা পরামর্শ নেব, সেখানে দেখে নেবো যে কোন গ্রেডে আছে, গ্রেড 1, গ্রেড 2, গ্রেড 3। সেক্ষেত্রে দেখবেন ডাক্তার মুখে হয়তো কিছু এক্সারসাইজ প্রেসক্রাইব করবেন, সেগুলো মূলত দেখবে আইসোমেট্রিক স্ট্রেচিং জাতীয় কোনো এক্সারসাইজ প্রথমের দিকে কিন্তু প্রেসক্রাইব করবেন ডাক্তার। এবং কিন্তু বর্তমানে আমরা বলছি, গবেষণা বলছে যদি আমার ধরো মানে শোল্ডারে কোনো ইনজুরি হয়, কিন্তু আমি বাকি পার্টের জন্য আমি স্ট্রেংথ ট্রেনিং করতেই পারি, শুধু ওই জয়েন্টটাকে বাদ দিয়ে বাকি জায়গার জন্য কিন্তু আমি স্ট্রেংথ ট্রেনিং করতেই পারি। অর্থাৎ যদি আমার দেখা যায় অ্যাঙ্কেল জয়েন্টে কোনো ইনজুরি আছে, তাহলে সেক্ষেত্রে আমি কিন্তু বসে আপার বডির জন্য যদি স্ট্রেংথ ট্রেনিং, সেগুলো কিন্তু আমরা মানে করতেই পারি সেই স্ট্রেংথ ট্রেনিং। আর একটা হচ্ছে যে এই যদি কারোর ইনজুরি থাকে তাহলে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিতে হবে, পরামর্শ নিয়ে এবং তার গ্রেডটা দেখে নিতে হবে, এবং তারপর যদি উনি তোমাকে গ্রেড বলেন, হয়তো প্রথমের দিকে ওনাকে কিছু স্ট্রেংথেনিং আইসোমেট্রিক স্ট্রেচিং এক্সারসাইজ দিতে হবে। অর্থাৎ কোনো কন্ট্রাক্ট হবে না, স্ট্রেট থাকবে, আইসোমেট্রিক স্ট্রেচিং সোজা থাকবে। এবং এইটা হওয়ার পর দেখবে আস্তে আস্তে যখন ওই মাসল গুলো কিছুটা স্ট্রেংথ ফিরে পাচ্ছে, একদম মিনিমাম ওয়েট নিয়ে আগে যেটুকু তুলতে পারতে তার হয়তো 20% হালকা করে তুলে তার 20% নিয়ে আস্তে আস্তে বাড়াবো, যখন ওই আমরা বিভিন্ন আইসোমেট্রিক স্ট্রেচিং প্রথমের দিকে পরে করতে করতে গ্রেডটা কমবে, তখন পরবর্তীতে করবো। কিন্তু যদি ধরো আমার পায়ের জয়েন্টে কোথাও হয়, কিন্তু আপার বডি স্ট্রেংথ ট্রেনিং আমি করতেই পারি। হ্যাঁ, মানে এক্ষেত্রে ইনজুরি যেটাই থাকবে, ইনজুরিটা সেরে গেলে বা সারার দিকে যখন যাবে, তখনই এক্স্যাক্টলি এইটা রিহ্যাবিলিটেশন প্রসেস যখন শুরু করতে হবে, আবার রিগেইন করার জন্য আমরা এই ধরনের স্ট্রেংথ এক্সারসাইজ করতে পারি। তবে অতনুবাবু যেটা বললেন, ডাক্তারবাবুর পরামর্শ ছাড়া না করাই ভালো। আবারও ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ জানিয়ে So আজকে one small announcement if you can do for tomorrow, if everybody can keep at least 2 pillows, 2 normal balish, 2 pillows for self-proning exercise. ওকে, If possible for otherwise at least minimum 2. আমি একটু বলি, সেটা পার্টিসিপেন্ট যারা থাকছেন আজকে, অতনুবাবু যেগুলো চেয়েছিলেন, 2টি বোতল, একটি টাওয়েল, একটি চেয়ার, আগামীকালের জন্য 2টি বালিশ, এগুলো পাশে থাকলেই হয়, যখন যেটা লাগবে সেটা নিয়ে এক্সারসাইজটা করতে সুবিধা হবে। আর কালকের জন্য তো স্পেসিফিক 2টো বালিশ লাগবে, আমরা আনবো। ঠিক।
ওকে স্যার। ধন্যবাদ Very good. সবাইকে। সবাইকে আরেকবার ধন্যবাদ জানিয়ে এইচওডি স্যারের অনুমতি নিয়ে আজকের এই অনুষ্ঠানের আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করছি। সবাইকে আরেকবার you. আন্তরিক ধন্যবাদ। আগামীকালের জন্য শুভাগমন। Thank you. ধন্যবাদ। Thank you.